আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায় একবারে যেটা আছে ভৌত জগৎ ও পরিমাপ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই চ্যাপ্টারটা অনেক সময় স্কিপ করে যাই অথবা এই চ্যাপ্টারটা পড়ি না, অনেক ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাই। কিন্তু দেখা যায় যে আমাদের এইচএসসি পরীক্ষায় অথবা অ্যাডমিশন পরীক্ষায় এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন চলে আসে। তো তখন দেখা যায় যে আমরা অ্যাডমিশন টেস্টে আমরা ঠিকভাবে পারফর্ম করতে পারি না, অনেক সময় এগুলো ভুল হয়ে যায়, ভুল হওয়ার কারণে অনেক কিছু আমাদের পজিশন পিছায় যায়। আবার এইচএসসি পরীক্ষায় আমরা পারি না অনেক সময় ফুল মার্ক অ্যান্সার করতে। তো দেখা যায় যে এখান থেকে এমসিকিউ চলে আসে, কারণ এই চ্যাপ্টারটা অনেক বেসিক চ্যাপ্টার। এখানে আপনার বিভিন্ন পদ্ধতি আছে, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এমকেএসএফ পদ্ধতি, এগুলো পদ্ধতি আছে। তারপর এখানে আপনার মাত্রার কথা বলা আছে, এখানে আপনার একক কিভাবে লিখবেন সেই কথাটা বলা আছে, এখানে ত্রুটির কথা বলা আছে, বিভিন্ন বিজ্ঞানীদের নামের কথা বলা হয়েছে, যে কেপলার এখানে যে পৃথিবী যে উপবৃত্তাকার পথে ঘুরে সেই কথাটা বলা হয়েছে এখানে, ঠিক আছে। লিওনার্দো ভিঞ্চি এখানে যে প্রথম আপনার উড়োজাহাজটি আবিষ্কার করার কথা ভেবেছিলেন সেই কথাটা বলা আছে। এখানে বিভিন্ন ইতিহাস বলা আছে আর কি। আইনস্টাইন আপনার এই যে আমরা যে থিওরি অফ রিলেটিভিটি যেটা জানি সেটা হচ্ছে আপনার ম্যাক্স, মানে আইনস্টাইন আমাদের এটাকে সম্প্রসারিত করে। তারপর হচ্ছে অন্যান্য বিজ্ঞানীর কথা, যেমন গ্যালিলিও পরন্ত সূত্রের কথা এখানে বলা রয়েছে, 3টা পরন্ত সূত্র আছে, এটার কথা এখানে বলা রয়েছে। তারপর হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেন আমাদের নিউটন, ঠিক আছে, লিবনিস, এই কথাগুলো এই চ্যাপ্টারে বলা আছে। এগুলো বেসিক কথা আমি বলে দিলাম, যে এগুলো এমসিকিউতে আসে, তো এই জন্য আমি এই কথাগুলো একবারেই প্রথমেই বলে দিলাম। তো এখন আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে আমি টপিক লিখছি, এই টপিকগুলো আসে নাই, যে 2 থেকে যে 5 পর্যন্ত লিখছি, গড় মান, গড় বিচ্যুতি, আপেক্ষিক বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, এগুলো খুবই রেয়ার অ্যাডমিশনের জন্য আসে। এই জন্য আমি ভাবলাম যে এগুলো একটু বলে দিই, কারণ যাতে সমস্যা না হয়। তো ভুলের হার আমি একবারে ডাইরেক্ট এখানে লিখে রাখছি, যে ব্যাসার্ধের ভুলের হার বা ত্রুটির হার যদি 2% হয়, তাহলে প্রশ্ন আপনার এমন ভাবে চাবে যে ক্ষেত্রফলের ত্রুটি কত অথবা আয়তনের ত্রুটি কত। তাইলে আমরা কি জানি, যদি বলে ক্ষেত্রফল, আর এটা যদি একটা গোলক হয়, তাহলে গোলকের ক্ষেত্রফল হয় পাই 4 পাই r স্কোয়ার, 4 পাই r স্কোয়ার। দেখেন এই 4 পাইটা তো এখানে ধ্রুবক, 4 পাই তো এখানে কোনো কাজ নেই, 4 পাই এখানে কোনো কাজ নাই। তো এটার নিয়ম হচ্ছে যে আপনার এই যে এই r স্কোয়ার আছে না, r স্কোয়ারের যে সূচকটা থাকবে সেই সূচকটাকে সামনে লেখা, মানে ওর মড মানটাকে সামনে লেখা। তো মড 2 আপনি আগে লিখবেন, তারপর এখানে লিখবেন ডেল আর বাই আর, মানে এই যে ত্রুটির হার, এই ত্রুটির হারকে ডেল আর বাই আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 2%। তো এখানে আপনার মানটা 2% আছে, এখানে 2 × 2%, মানে হচ্ছে 4%। ক্ষেত্রফলের আয়তন ত্রুটি হচ্ছে 4%, এইভাবে আসবে। এখন যদি ক্ষেত্রফলের ত্রুটি, ঠিক আছে। তারপর হচ্ছে এখন যদি আপনি আয়তনের ক্ষেত্রে আসেন, যে আয়তনটা কিভাবে হবে, তাহলে আয়তনের ক্ষেত্রে আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। আমি বারবার বলতেছি যে এখানে আপনার যে সাংখ্যিক মানটা আছে, অর্থাৎ এখানে যে আপনার মানটা আছে, এই যে সূচক যেটা 3 পাওয়ার থাকে, যেটা ঘাত থাকে, সেটার মডুলাস মানটা আগে সামনে চলে আসবে, অর্থাৎ এখানে আপনার মডুলাস 3 চলে আসবে, এবং এটা হবে আপনার ডেল আর বাই আর, এবং আয়তনের যে ত্রুটি সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য ডেল ভি বাই ভি। ঠিক আছে, এখানে 3 গুণন আর এর মান আমরা এখান থেকে পেয়েছি 2%, তাহলে এখানে আমরা লিখবো 3 × 2% ইজ ইকুয়াল টু 6%। তো এইভাবেই আমরা এই ভুলের ত্রুটিগুলো নির্ণয় করব। দেখেন আমি নিয়মটা আবার বলছি, যে এখানে ভুলের হার আপনার দেওয়া থাকবে এরকম, যে ব্যাসার্ধ দেওয়া থাকবে, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ব্যাসার্ধই দেওয়া থাকে, ব্যাসার্ধের এখানে ত্রুটির হার আপনার 2% দেওয়া থাকবে। আপনি জাস্ট সূত্রটা দেখবেন, এবং সূত্রে যদি কোনো ঘাত থাকে সেই ঘাতের মডুলাস মানটা সামনে আসে, এবং এখানে এই ত্রুটিটাকে লেখা হয় ডেল আর বাই আর। কি লেখা হয়, ডেল বা আর বাই আর, এখানে গুণ করে তারপর 4% যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। এবং এখানে 4/3 পাই r কিউব যেটা আছে, এটার 3 যেহেতু সূচক আছে, আমি বলছি সূচকের মানটাকে মডুলাস হিসেবে প্রথমে লিখতে হয়, মানে লগারিদমের যে পাওয়ারটা আছে না, সেটাকে আমরা যখন প্রথমে লিখি ঠিক সেই নিয়মের হিসেবে এখানে 3টা লিখতে হয়, এবং এখানে 2 দ্বারা গুণ করতে হয়। আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ভুলের হার আমি এখানেই দেখাই দিই, যে এখানে বলা আছে যে একটা ফাংশন দেওয়া আছে y সমান সমান a কিউব বি স্কোয়ার √c টু ডি, এটা দেওয়া আছে। এখানে বলা রয়েছে যে এ এর ভুলের হার আপনার 1%, বি এর ভুলের হার 2%, সি এর ভুলের হার 2%, এবং ডি এর ভুলের হার হচ্ছে আপনার
4%। এখন বলছে যে এই যে ওয়াই ওয়াই যে আছে ওয়াই ওয়াই এর ভুলের হার কত। আচ্ছা দেখেন তো, যে যখন কোনো ব্যক্তি একটা জিনিস ভুল করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো একটা জিনিস পরিমাপ করতে ভুল করে, তাহলে তার যে উত্তরটা আসবে সেটাও তো ভুল আসবে, তাই না? তো এই যে এটা ধরেন এটা একটা সূত্র অথবা এটা একটা রাশি দেওয়া আছে, যদি আপনি এখানে এ এর মান ভুল বসান, বি এর মান ভুল বসান, সি এর মান ভুল বসান, ডি এর মান ভুল বসান, তাহলে দেখা যাবে যে ওয়াই এর মানও তো ভুল আসবে, তাই না? ওয়াই এর মানও তো ভুল আসবে। এখন বলা হয়েছে যে ওয়াই এর মান কত ভুল আসবে, তাহলে এখানে ওয়াই এর মান ভুল কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি বলেছি, এই যে সবগুলোকে কিন্তু যোগ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জিনিস ভাগ থাকুক কি থেকে থাকুক আপনাকে যোগ করতে হবে, কারণ ত্রুটি সবগুলো সমন্বয় হয়। তো সেই ক্ষেত্রে আমরা এ এর মান এখানে নিচ্ছি 3 এর মডুলাস ডেল এ বাই এ প্লাস এই যে ঘাত আছে না 2, এখানে 3 ছিল এটাকে 3 এ আনছি, 2 আছে এখানে 2 আনবো। দেখেন এখানে ঘাত কিন্তু এই যে রুটের মান কিন্তু আমরা জানি হাফ, এই জন্য আমরা এখানে হাফ আনবো প্রথমে। এখানে কোনো ঘাত নাই এই জন্য 1 আছে, তো 1 কে নিলেও হয় না নিলেও হয়, আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ এইটা লিখব। তো এখন আমার যে কথাটা হচ্ছে সেই কথাটা আপনারা বুঝেন, যে আমি বারবার বললাম যে এখানে ভাগ থাকুক কি থাকে থাকুক আপনাকে সব যোগ করতে হবে। অর্থাৎ আপনি পাওয়ারের মানটা আগে নেবেন, পাওয়ারের মানটা আগে নিয়ে এখানে ত্রুটির হার নির্ণয় যা থাকবে এখানে বলবে সেটা বসাই দিবেন, আগে আপনাকে নিতে হবে, সবগুলো যোগ করতে হবে, কোনো বিয়োগ হবে না এখানে। তো এখানে আমি বসাই 3 গুণন এই যে 1% মানে 1% প্লাস 2 ইন্টু 2% প্লাস হাফ ইন্টু 2% প্লাস 4%। আমি জাস্ট সিম্পলি এখানে বসাই দিছি, তাহলে এটা হচ্ছে 3 4 3 7 8 4 12%। ঠিক আছে, 12%। এটাই হচ্ছে অ্যান্সার। ওয়াই এর শতকরা ত্রুটি হচ্ছে আপনার বা ভুলের হার হচ্ছে 12%। তো এর মাধ্যমে আমরা ভুলের হার যে পার্টটা আছে সেটা আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এখন আমরা এখানে পরম ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি বলে অনেক কথা আছে, তো এই কথাগুলো আমি জাস্ট আপনাদের সিম্পলি বুঝাই দিচ্ছি যে কিভাবে এগুলো ধরতে হয়। আচ্ছা, তাহলে আমরা পরম ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি কিভাবে নির্ণয় করবো সেই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইখানে দেখুন, আপনি একটু এই যে এই জায়গাটাতে দেখুন, আমি একটা সমীকরণ লিখেছি যেখানে r সমান সমান 10 প্লাস মাইনাস 0.1 মিটার এখানে বলা হয়েছে এটা। ঠিক আছে, তো এখানে এটা বলা হয়েছে। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখবো যে এটাকে বলা হয় প্রকৃত মান, যেটা প্রথমে দেখি সেটাকে বলা হয় প্রকৃত মান, আর এটাকে বলা হয় পরম ত্রুটি, এটাকে বলা হয়। এখন আপনারা এখানে লক্ষ্য করবেন যে এখানে পার্সেন্টেজ থাকে কিনা, এখানে যদি পার্সেন্টেজ না থাকে তাহলে সেটাকে বলা হয় পরম ত্রুটি। আবার যদি এরকম থাকে প্লাস মাইনাস 2% মিটার, যদি এমন থাকে যে এখানে পার্সেন্টেজ চিহ্নটা চলে আসছে, তাহলে সেটাকে বলা হবে আপেক্ষিক ত্রুটি। কি ত্রুটি? আপেক্ষিক ত্রুটি। এখন সিম্পলি আপনাদেরকে সূত্র লিখতে হবে যে আপেক্ষিক ত্রুটি, এটাকে অনেক সময় আপেক্ষিক ত্রুটিকে শতকরায় বলা যায়, যে এটাকে অনেক সময় শতকরায় বলে অনেকে, অথবা আপনি লেখেন এইভাবে যে আপেক্ষিক ত্রুটি সমান সমান পরম ত্রুটি বাই প্রকৃত মান। এটা হচ্ছে আপনার সূত্র। ঠিক আছে, প্রকৃত মান। ওকে, তো এই কোশ্চেনটাকে অনেকভাবে এইভাবে আসতে পারে যে প্রথমে দেখা গেল যে কোনো আর অথবা ব্যাসার্ধের প্রকৃত মান হচ্ছে 10 মিটার, কিন্তু পরিমাপ করে পাওয়া গেল 10.5 মিটার। কত পাওয়া গেল? 10.5 মিটার। এটা হচ্ছে পরিমাপকৃত মান, এটাকে বলা হয় পরিমাপকৃত মান। এটাকে কি বলা হয়? পরিমাপকৃত মান বলা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে পরিমাপকৃত মানের যদি এখানে মান থাকে, তাহলে সূত্রটা এখানে শুধুমাত্র এরকম হয়ে যাবে, পরম ত্রুটি সমান সমান লেখা যায় পরিমাপ, মডুলাস দিবেন, পরিমাপকৃত মান বিয়োগ প্রকৃত মান। নিচে যা, এটা মডুলাসের ভিতরে দিবেন, কারণ এটা ঋণাত্মক মান আপনি গ্রহণ করতে পারবেন না, সবসময় পজিটিভ মান গ্রহণ করতে হবে, এই দুটো বিয়োগ করে।
প্রকৃত মান। কারণ এটা তো আপনার এখানে 10.5 পেয়েছি, আমি তো এরকম পাইতে পারি 9.5 তো পাইতে পারি, তখন তো এখানে মাইনাস চলে আসবে, তো মাইনাস আসবে না, এই জন্য আমরা মডুলাস দেবো, এটাকে বলে প্রকৃত মান। আর আরেকটা আছে শতকরা ত্রুটি, আমাদের কথা বলা আছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কিছুই না, এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটির সাথে 100 গুণ করে দিবেন, এটাই হচ্ছে শতকরা ত্রুটি। অর্থাৎ এই যে এই মানটা আছে না, এই মানটার সাথে 100% আপনি যদি এখানে অ্যাড করে দেন, তাহলে সেটা হয়ে যাবে শতকরা ত্রুটি। ঠিক আছে, শতকরা ত্রুটি। তো এই হলো আমাদের ত্রুটির যা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করে দিয়েছি। এগুলোর বেশি বাইরে আর কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, তারপর আমরা ত্রুটি পড়লাম, এখন আমরা আগে মাত্রাটা পড়বো। ঠিক আছে, মাত্রাটা পড়ে আমরা তারপর এই সূত্রগুলো খালি লিখে দিব। এখানে এখানে আপনার কোনো বোঝার কিছু নেই, এখানে শুধু সূত্র মুখস্থ করতে হবে আপনাকে। যেমন গড় মান, গড় বিচ্যুতি, আপেক্ষিক বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, এগুলো আপনার অ্যাডমিশন টেস্টে আসে, এই জন্য আমি আপনাকে দেখাই দিচ্ছি। আগে আমরা মাত্রাটা পড়বো। মাত্রা, তো এখানে মাত্রা বলতে মূলত এটা এককের সাথে একটা সম্পর্কিত। মাত্রা হচ্ছে কোনো রাশিকে প্রকাশ করা যায় এর মাধ্যমে খুব সহজে, যে মাত্রার সাহায্যে আমরা সূত্রকে সত্যতা যাচাই করতে পারি, সূত্রের সত্যতা যাচাই করতে পারি। যে আমরা যে সবসময় পড়ি যে ই সমান সমান এমসি স্কোয়ার, যেটা হচ্ছে আইনস্টাইনের অনেক বিখ্যাত একটা সূত্র। তারপর আমরা পড়ি এস সমান সমান ভিটি। তো এই সূত্রগুলো যে ঠিক আছে কিনা সেটা আমরা এই মাত্রার মাধ্যমে জানতে পারি। কারণ মাত্রার মাধ্যমে এই দুই দিকের সূত্রের দুই দিকের মাত্রার মান, সবগুলো রাশির মাত্রার মান সমান হয়। কি হয়? সমান হয়। রাশিগুলোর মাত্রার মান দুই দিকেই সমান যদি হয়, তাহলে আমরা মনে করি যে সূত্রটি সঠিক রয়েছে। মাত্রার মান জানার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়। মাত্রাকে এক একটা জন্য এক একটা মাত্রা রয়েছে, যেমন ভরের মাত্রা। ভরের মাত্রা যেটা আমরা এসআই একক এখানে যদি লিখি যে এসআই একক, সেটাই ঠিক আছে। এই এসআই এককটা আমরা এখানে কেজি লিখি, ঠিক আছে, এখানে কেজি লিখি, কিন্তু এর মাত্রা হচ্ছে এখানে এম। এই কয়েকটা আমি লিখে দিচ্ছি, এগুলো পড়লে ইনশাল্লাহ হবে। দৈর্ঘ্য, সেটাকে আমরা এসআই এককে, এটা এসআই একক, ঠিক আছে, এসআই একক, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতির একক একটা। ঠিক আছে, এটা মিটার, এটার মাত্রা হচ্ছে এল। তারপর হচ্ছে এটা বুঝতে পারতেছেন যে ক্ষেত্রফল হইলে আপনার হবে, এটা হবে মিটার স্কোয়ার, মানে ওইটা হবে এল স্কোয়ার। আবার হচ্ছে আয়তন হলে আপনার হবে এটা মিটার কিউব সমান সমান এল কিউব। ওকে, তারপরে হচ্ছে আপনার সময়ের একক হচ্ছে আমরা এসআই একক জানি সেকেন্ড। তো সেকেন্ড এখানে হবে, এখানেও আপনার টি হবে, বড় হাতে টি হবে। ঠিক আছে, মাত্রাটা এখানে টি হবে, মোটামুটি এটা। তারপর হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এটাকে এ দ্বারাই প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। এটাকে এই মাত্রাটা এই হয়ে যায়। ঠিক আছে, এই মাত্রাটা এই হয়ে থাকে। তো আমি যেগুলো লিখে দিয়েছি এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এগুলোর বাইরে কখনো আসে না। যেমন আমি আপনাদের ছোট্ট করে একটু বিষয়টা বলে দিই, যেহেতু এখানে বলেছি যে দুই দিকের সূত্রের মাত্রাটা সমান হয়, অনেকে হয়তো বুঝতে পারেন নাই, আমি একটু ভালো করে বুঝাই দিচ্ছি। এটা আমি বুঝাই দিচ্ছি সহজভাবে, যাতে সবাই বুঝতে পারে। ঠিক আছে, এস, এস মানে কি? দূরত্ব। দূরত্ব মানে কি? দূরত্ব বা দৈর্ঘ্য, ওটা তো একই থাকে, মানে হচ্ছে এল। তো এই দিকের মাত্রা হয়ে গেল এল। ওকে, ঠিক আছে। বেগ, বেগ আমরা কি জানি? বেগ সমান সমান আমরা জানি যে কোনো দূরত্বকে তার সময় দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা বেগ পাই। ঠিক আছে, যদি আমরা এই যে এখানে যদি লিখি যে দূরত্ব ভাগ সময়, ঠিক আছে, এটাকে বলা হয় বেগ। এটা কি বলা হয়? এটাকে বলা হয় বেগ। তো বেগ এখানে দূরত্ব বাই সময়, দূরত্ব আমরা এখানে কি বলেছি? দৈর্ঘ্য বা দূরত্ব হচ্ছে এল, এল। আর এখানে সময়ের একক কি বলা হয়েছে, মাত্রা বলা হয়েছে টি। তো এটা উপরে যদি নিয়ে আসে তাহলে সেটা হয় এল টি ইনভার্স ওয়ান, হয় কিনা? ঠিক আছে, এখানে এল টি ইনভার্স ওয়ান। এবং এখানে সময় আছে, সময়ের মাত্রা তো টি হয়। তো আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, যে যখন এখানে আপনার ভিত্তি একই থাকে এবং যদি গুণ থাকে, তাহলে তাদের যে পাওয়ারগুলো থাকে সেগুলো যোগ হয়। তাহলে কি এল টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান।
টি টু দি পাওয়ার 0 সমান সমান তো আমরা জানি 1। কোনো কিছুর উপর যখন পাওয়ার 0 থাকে এবং সেটা যখন এবং ভিত্তিটা যদি 0 না হয় তাহলে সেটার মান 1 হয়। তো সেই হিসেবে টি টু দি পাওয়ার 0 মানে 1, এল সমান সমান এল হচ্ছে এখানে উত্তরটা। ঠিক আছে, তো আপনি দেখুন যে এদিকের মাত্রা এল হচ্ছে, এদিকের মাত্রাও এল হচ্ছে, মানে সূত্রটা যথার্থ এবং সূত্রটা একদম সঠিক। এটা এখানে যাচাই করা হয় মাত্রার মাধ্যমে। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি যে মাত্রাটা আসে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মাত্রা বলতে কি এখানে মাত্রা বলের মাত্রাগুলো আসে। বল মানে কি, এফ সমান সমান এম এ। ঠিক আছে, এম মানে কি, এম মানে আমি বলেছি এখানে বড় হাতের এম হয়। ঠিক আছে, এম মানে হচ্ছে ভর, ভর হচ্ছে আপনার মাত্রা হয় বড় হাতের এম। এই যে এখানে দেখা যাচ্ছে ভর বড় হাতের এম হয়, এখানে এম বসাবো। এ মানে কি, এ মানে কি বেগ। এই যে এ মানে হচ্ছে বেগ বাই সময়। বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাই। তো আমরা তো বেগ এখানে পেয়েছি, বেগ এখানে পেয়েছি কত, এল টি ইনভার্স 1। তো এখানে এটা আমরা বসাই দেবো এখানে যে এম ইন্টু এল টি ইনভার্স 1 ডিভাইডেড বাই টি। উপরে উঠলে এটা হবে এম এল টি ইনভার্স 2। তো এটাই হচ্ছে বলের মাত্রা। এবং আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাত্রার এখানে থার্ড ব্র্যাকেট দিতে হয়। যদি থার্ড ব্র্যাকেট দেওয়া না হয় তাহলে সেটাকে মাত্রা হিসেবে গণ্য করা হয় না, এটা ভুল হয়। এই জন্য থার্ড ব্র্যাকেটটা আপনার এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে অন্যান্য মাত্রা যেগুলো আসে সেগুলো আপনারা সবাই পারবেন, সেগুলো সবচেয়ে বেশি সোজা। ঠিক আছে, তারপর হচ্ছে অভিকর্ষ ধ্রুবক একটা আছে জি, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটার মাত্রা হচ্ছে এল কিউব এন ইনভার্স 1 টি ইনভার্স 2। এগুলো আমি বলে দিলাম, এগুলা আপনি মুখস্থ করবেন, কারণ এমসিকিউর জন্য এগুলো বের করার অত টাইম আপনার কাছে থাকবে না। এটা কোথা থেকে আসছে জানেন, এটা হচ্ছে আপনার দুইটা অভিকর্ষ বল অথবা মহাকর্ষ বল যেটাই বলেন, এখানে আপনার জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই সূত্র থেকে এই জি এর মানটা বের করা হয়েছে। ঠিক আছে, তো এই জি এর মান কিন্তু সর্বজনীন, এটা ফিক্সড। এটার মানটা লিখে দেই 6.673 10 ইনভার্স 11। ঠিক আছে, এটা লিখে দিলাম। আর এটার এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা ওকে। তো এটা হচ্ছে আপনার মাত্রা, আর মাত্রা এখানে থার্ড ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করবেন যদি আসে। এই মাত্রাটা মুখস্থ করে নেবেন, এল টু এম ইনভার্স 1 টি ইনভার্স 2 জি এর মাত্রা। তো এরপরে আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আমাদের মাত্রা মোটামুটি শেষ। তো মাত্রা যদি অনেক সময় খ নম্বরে আসে যে মাত্রার তাৎপর্য লেখো বা মাত্রার গুরুত্ব বিশ্লেষণ করো, তখন আপনি বলবেন যে মাত্রার মাধ্যমে কোনো সমীকরণকে যাচাই বাছাই করা হয় অথবা সূত্রর যথাযথতা প্রমাণ করা হয়। ঠিক আছে, মাত্রার মাধ্যমে কোনো কিছুর একক পরিমাপ করা হয়, এই মাত্রা থেকে কিন্তু আপনার এককটা হয়। ঠিক আছে, মাত্রা থেকে এককটা হয়। তারপর হচ্ছে এই মাত্রার মাধ্যমে আমরা সেই প্রকৃতি সম্পর্কে জানতে পারি, মানে রাশিটির মধ্যে কি 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 বিষয়ের উপর নির্ভর করে রাশিটি, সেই বিষয়টা আমরা জানতে পারি। এরকম আরো অনেক কিছু আছে, এগুলো লিখলেই হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে মাত্রাটা পড়লাম। মাত্রাটা পড়ার পরে আমাদের মাত্রা নিয়ে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি দেখাই দিই। যে ম্যাথটা হচ্ছে এরকম যে বলা রয়েছে যে দেখাও যে এই যে আপনার এই যে অভিকর্ষ ধ্রুবক পৃথিবীর উপর নির্ভর করে কি না, করে কি না। আবার এই প্রশ্নটার চেয়ে আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট,
এটা তো আছেই। একটা প্রশ্ন এইভাবে ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় বলি না যে এফ সমানুপাতিক এ, যেমন হচ্ছে এখানে এফ সমান এম এ যে সূত্রটা দেওয়া আছে, সেখানে আমরা অনেক সময় বলি না যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এটা তো আমরা সূত্র দেখে বলি। এটা কিন্তু অনেক সময় মাত্রার মাধ্যমেও প্রমাণ করতে বলে যে দেখাও যে এরকম একটা আছে প্রশ্ন। এই প্রশ্নটা সম্ভবত কোনো একটা কলেজের টেস্ট পরীক্ষায় দেওয়া হয়েছিল, এটা কোনো বোর্ডে আসেনি, এরকম কোয়েশ্চেন কোনো বোর্ডে আসেনি, অ্যাডমিশনেও আসে নাই, বাট কোনো একটা কলেজের টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছিল, এই জন্য এই কোয়েশ্চেনটা আমি দিচ্ছি যে দেখাও যে পৃথিবীর মুক্তিবেগ পৃথিবীর ব্যাসার্ধ ও অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে কিনা, নির্ভর করে কি না। তো দেখেন, এই কোয়েশ্চেনগুলো পড়তে গেলে আপনাদেরকে অনেক বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে এই চ্যাপ্টারটা প্রথমে পড়া হয়তো, কিন্তু আমাদের অনেক পরবর্তী চ্যাপ্টারের সূত্রগুলো এই চ্যাপ্টারে জানতে হয়। তবু আমি বলে দিই যে বেগে কোনো বস্তুকে পৃথিবী হতে ছুড়ে দিলে সেটি পৃথিবীর যে আকর্ষণ শক্তি রয়েছে সেই আকর্ষণ শক্তি ভেদ করে বাইরে চলে যায় এবং পৃথিবীতে কখনো ফিরে আসে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। সর্বনিম্ন সেই বেগে ছুড়লে পৃথিবী থেকে সেই বস্তু আকর্ষণ হারায় ফেলে এবং সেটা পৃথিবীর বাইরে চলে যায়, এটাকে বলা হয় মুক্তিবেগ। এটা আমরা যখন ষষ্ঠ চ্যাপ্টার পড়বো এই কোর্স, তখন সেই চ্যাপ্টারে আমি বলে দেবো যে মুক্তিবেগ নিয়ে এখানে অনেক ম্যাথ আছে। তো এখানে আপাতত জানে রাখি মুক্তিবেগ হচ্ছে একটা বেগ। এখন আপনাকে বলছে যে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে কিনা। এখন আপনি বলবেন যে করে কিনা, সেটা আগে দেখতে হবে, আপনার মাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে, মাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। এবং এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, যদি করে তবে সম্পর্ক দেখাও। কি দেখাও? সম্পর্ক দেখাও। তো দেখেন, এটা তো একটা বেগ মানে কি ভি, তো এটাকে আমরা সমানুপাতিক ধরে নিচ্ছি যে সমানুপাতিক, মানে আমি ধরতেছি, আমি জানি না যে এটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক না কি হারে আছে, আমি এটা জানি না, আমি জাস্ট ধরে নিচ্ছি যে পৃথিবীর ব্যাসার্ধ আর টু দি পাওয়ার এ এবং এটা আপনার অভিকর্ষ ত্বরণ জি টু দি পাওয়ার বি, ধরে নিচ্ছি, এটা আমরা একটা ধরে নিচ্ছি, ঠিক আছে। বি এর মাত্রা আমরা তো জানি যে এল টি ইনভার্স ওয়ান, আর এটাকে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে কে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা তো কনস্ট্যান্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ কনস্ট্যান্ট এখানে কোনো ফ্যাক্ট করে না। তো এখানে আপনি আর মানে কি, আর মানেও কিন্তু এল, দৈর্ঘ্য আপনার, আর মানে কি দূরত্ব বা দূরত্ব, এই যে এখানে দেখেন দূরত্ব বা দৈর্ঘ্য, এটাকে বলা হয় এল, এর মাত্রা কি এল, তাহলে আমরা দিব এল টু দি পাওয়ার এ। আর জি মানে কি ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণের মাত্রা আমরা এখানে দেখছি যে এই যে এল টি ইনভার্স টু, কি এল টি ইনভার্স টু, তো এখানে আমরা এই মানটা বসাই দিব এল টি ইনভার্স টু, ঠিক আছে, টু দি পাওয়ার বি। তো এখানে আমরা লিখবো এল টি ইনভার্স ওয়ান, কে তো কেই থাকবে, এটার কোনো মান এখানে পরিবর্তন হবে না। এল আমি ডাইরেক্ট লিখলাম এ প্লাস বি ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু বি। ওকে ফাইন। তো এখন আমাকে যদি এটার মাত্রা, এই এ বি এর মান বের করতে চাই, তাহলে আমাদের দুই দিকের মাত্রা সমান করতে হবে না, মানে এখানে যে এল এর যে মাত্রাটা আছে এখানেও তো এই মাত্রাটাই থাকতে হবে, তাই না, নাহলে তো হবে না এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি এখানে কি হইতে হবে, এল এর মান ওয়ান হইতে হবে, মানে এ প্লাস বি এর মান ওয়ান হইতে হবে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান হতে হবে। তারপর এখানে আপনার কি বলা হচ্ছে, টু বি মাইনাস টু বি এর মান মাইনাস ওয়ান হতে হবে, মাইনাস টু বি এর মান মাইনাস ওয়ানের সমান হইলেই এই দুইটা, মানে এই সূত্রটা প্রযোজ্য হবে, তাহলে বোঝা যাবে যে এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক না কি সম্পর্ক আছে। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস টু বি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তো ওয়ান এটা একটা কাটা, বি এর মান হচ্ছে হাফ, বি এর মান হাফ, যদি বি এর মান হাফ হয় তাহলে বি এর মান এই যে এখানে বসাইলে এ এর মানও কিন্তু হাফ হচ্ছে,
এ এর মানও হাফ হচ্ছে। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা প্রথমে লিখছিলাম না ভি সমানুপাতিক আর টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি, দুটার মানই তো আমরা হাফ পাইছি, তাহলে আমরা হাফ হাফ বসাই দিই, আর টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, জি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে সমানুপাতিক রুট ওভার আর জি, হ্যাঁ এটাই তো হওয়ার কথা, এটাই তো আমাদের সূত্রে আছে। আমরা যখন মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এখানে সূত্র দেখবো, এটা সমান সমান রুট ওভার 2gr, রুট ওভার 2gr। তো হ্যাঁ এটাই তো হওয়ার কথা, আমার তো এটা ঠিকই আছে, তাইলে আমি এটা ঠিক বের করছি। কারণ কিভাবে, যে আমরা এই সূত্রটা আপনারা পরে পড়বেন, যারা জানেন না ওরা পরে পড়বেন, কিন্তু এই যে এই সূত্রটা দেখেন ভি সমান সমান এখানে সমানুপাতিক এটা কে থাকে, আর রুট ওভার আর জি থাকতেছে, ঠিক আছে না। তো এখানেও যদি আমি বের করি তাহলে রুট ওভার 2 এটাকে কনস্ট্যান্ট ধরা যায়, এটা তো কনস্ট্যান্ট, এটা তো সেই কনস্ট্যান্ট, আর বাকিটা তো ঠিক আছে আর জি, তাহলে তো আমার সূত্রটা ঠিক আছে। তাহলে এখানে আমার যে অ্যান্সারটা হবে, যে আমি কমেন্টসটা লিখবো সেটা হচ্ছে যে অভিকর্ষ সরি মুক্তিবেগ পৃথিবীর ব্যাসার্ধ অভিকর্ষ স্তরের উপর নির্ভর করে কি না। হ্যাঁ নির্ভর করে, যদি করে তবে সম্পর্ক দেখো, সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তো ঠিক আছে, এর মাধ্যমে আমরা মাত্রা মোটামুটি শেষ করলাম, আর কোনো আমাদের এখানে নাই। এখন আমরা গড় মান গড় বিচ্যুতি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে পড়বো খুব সুন্দরভাবে। ঠিক আছে, দেখেন কোন বিষয় গড় মান বলতে কি বোঝায়, যে কোন বিষয় মানে কোন বস্তুর গড় মান বলতে কি বোঝায়, অথবা গড় বলতেই কি বোঝায়, গড় বলতে বোঝায় একটা মধ্যম মান, মানে কতগুলো বস্তু রয়েছে সেগুলোকে সেই বস্তুর সমষ্টি মানে সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে সমষ্টি বস্তু রয়েছে সেই বস্তুর সমষ্টিকে সেই সংখ্যাগুলো ভাগ করলে তাহলে একটা গড় মান পাওয়া যায়। যেমন আর এর মান, ধরেন গড় মানকে আর বার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে আর 1 প্লাস আর 2 প্লাস আর 3, এখানে আর এর তিনটা মান আছে, তিনটা মানকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের আর এর গড় মান। ঠিক আছে, আর একটা মান দেওয়া থাকে এখানে 4 যদি দেওয়া থাকে আর 1 আর 2 আর 3 আর 4 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমাদের গড় মান, এটা গেল। এরপরে আমাদের আসবে গড় বিচ্যুতি, কি আসবে, গড় বিচ্যুতি। তো গড় বিচ্যুতিকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, গড় বিচ্যুতি কি বলা হয়, ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এটার মান কি হবে, এই যে গড় মানটা বের হয়েছে মডুলাস অফ আর বার মাইনাস আর 1 প্লাস আর বার মাইনাস আর 2 প্লাস আর বার মাইনাস আর 3, এগুলোর দ্বারা করে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটাকে আমরা বলবো গড় বিচ্যুতি। কি বলবো, এটাকে আমরা বলবো গড় বিচ্যুতি। তাহলে মনে রাখবেন, গড় বিচ্যুতি বের করার জন্য আপনাকে গড় মান বের করতে হবে, গড় মান থেকে সেই আর 1 আর 2 আর 3 মডুলাস মানগুলো নিতে হবে, ঋণাত্মক মান নেওয়া যাবে না, সব মডুলাস মান নিতে হবে, মানে ধনাত্মক মান নিতে হবে। তারপর ওটাকে যতগুলা সংখ্যা রয়েছে অথবা যতগুলা আপনার আপনি যতবার পরীক্ষা করছেন, মেনলি এগুলো পরীক্ষার সংখ্যা অনেক সময় বলা হয়, আমরা অনেক সময় ল্যাবে পরীক্ষা করি না যে এটা কত মিটার, আমরা অনেকবার পার্ট নেই, একটা জিনিস বারবার পার্ট নেই, 2-3 বার পার্ট নেই, তো একটু পাঠের হেরফের হয়, সেগুলো গড়মান করি। তো এই পার্টগুলো এখানে কতবার পার্ট নেওয়া হয়েছে সেই বিষয়গুলো রয়েছে, এখানে 3 বার পার্ট নেওয়া হয়েছে, এই জন্য 3টি মান পাওয়া গেছে, এই জন্য ভাগ 3, এটাকে বলা হয় গড় বিচ্যুতি। আর আরেকটা বিষয় আমি জানাই রাখি যে এইটাকে বলা হয় D1, ঠিক আছে, এটাকে বলা হয় D2, মানে এই যে পার্থক্যটাকে বলা হয় D3, মানে যে আর বার মানে আর এর গড় মান আর আর 1 এর বিয়োগ ফলের যে মডুলাস মানটা রয়েছে সেটাকে বলা হয় D1, এটাকে বলা হয় D2, তেমনি ভাবে এটাকে বলা হয় D3। ঠিক আছে, এটা আমাদের লাগবে। এরপরে আমরা বলবো আপেক্ষিক বিচ্যুতি, আপেক্ষিক বিচ্যুতি। আপেক্ষিক বিচ্যুতি কি দ্বারা প্রকাশ করা হয় জানেন, আপেক্ষিক বিচ্যুতিকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ, এটার মান হচ্ছে আপনার আলফা ডিভাইডেড বাই 0.8, আর আলফার মান হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই রুট ওভার n² - 1 ডিভাইডেড বাই 0.8। তাইলে আপনাকে আপেক্ষিক বিচ্যুতি বের করার জন্য আপনাকে সর্বপ্রথম গড় বিচ্যুতিটা বের করতে হবে। অবভিয়াসলি এই যে গড় বিচ্যুতিটা আপনি বের করবেন, গড় বিচ্যুতির মানটা এইখানে বসাই দিবেন, আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি ভালো করে, এইখানে বসাই দিবেন। তারপর এই যে n² মানে হচ্ছে কতবার আপনি পার্ট নিছেন, এই যে এখানে যে আপনি মানটা বসাচ্ছেন এটা কিন্তু n এর মান, মানে আপনি কতবার পার্ট নিছেন এবং পার্টের মানটা পাইছেন, এখানে কতবার পার্ট নিছেন 3 বার, তাহলে আপনি এখানে 3 বসাবেন, 3² - 1 ডিভাইডেড বাই 0.8, এটা এইভাবেই আপনার অ্যান্সার চলে আসবে।
এরপর যদি আপনি আসেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পরম ত্রুটি, পরম বিচ্যুতি, পরম না, প্রমাণ বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি। ঠিক আছে, তো এই প্রমাণ বিচ্যুতিকে আমাদের মেনলি এই প্রমাণ বিচ্যুতি যেটা রয়েছে সেটা আমাদের এইভাবে নির্ণয় করা হয়, √d1² প্লাস d2² প্লাস d3² ডিভাইডেড বাই 3। ঠিক আছে, প্রমাণ বিচ্যুতিকে এইভাবে নির্ণয় করা হয়। এই যে আমি বলছিলাম না, আগেই বলছিলাম যে এই যে এটাকে বলা হয় ডি, মানে আর এর গড় মান, আর r1 এর প্রথম পাঠের মানের বিয়োগফলে যে মডুলাস আছে সেটাকে বলা হয় d1, তারপর থেকে d2, তারপর থেকে d3। এইভাবে আপনি √d1² প্লাস d2² d3² ডিভাইডেড বাই 3 এটাকে আপনি দিবেন প্রমাণ বিচ্যুতি নাম। ঠিক আছে, এইভাবে আপনি প্রমাণ বিচ্যুতি নির্ণয় করতে পারবেন। তো এই যে আমি পড়াইলাম গড় মান, গড় বিচ্যুতি, আপেক্ষিক বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, এই বিষয়গুলো আপনার অ্যাডমিশন টেস্টে আসে। এগুলো খুব একটা আসে না, রেয়ার কেস। সবচেয়ে বেশি যেগুলো আসে, আমি আবার একটু রিভাইজ দিয়ে দিই, সেগুলো হচ্ছে আপনার এই যে ভুলের হার যেটা আছে না, ভুলের হার, এই যে ব্যাসার্ধের হার, এগুলোই আপনারা দেখবেন এমসিকিউতে আসে। তারপর পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি, এগুলো আসে, আর মাত্রাটা আসে। শুধুমাত্র এই বিষয়গুলো এই অধ্যায়ে আছে। এই অধ্যায়টা আর কিছু নাই, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এখান থেকে কখনো কোনো সিকিউ আসে নাই আজ পর্যন্ত, আর মনে হয় না আসবে, কারণ এই সিলেবাসটা বেশি ইম্পর্টেন্ট না। কারণ ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন করা হয়, তো অনেক সময় দেখা যায় অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো টিচার বাদ দিয়ে প্রশ্ন করে। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে 1 থেকে 2টা অথবা সর্বোচ্চ 3টা আসতে পারে। মেনলি আসে মাত্রা থেকে আর ভুলের হার থেকে। সবচেয়ে বেশি আপনারা বই খুললেই দেখবেন যে এখানে 2% ব্যাসার্ধ বলা থাকে, হয় ক্ষেত্রফল চাইছে, না হয় আপনারা আয়তন চাইছে, অথবা এই টাইপের কোনো একটা দিয়ে রাখছে। ঠিক আছে, এটা আপনারা বই খুললেই আপনারা এগুলো পাবেন। আর মাত্রা বলা আছে, সবচেয়ে বেশি মাত্রা যেটা আসে L3, n−1, t−2। ঠিক আছে, মহাকর্ষ ধ্রুবক যেটা আমাদের আছে, মহাকর্ষ ধ্রুবক জি, জি এর মান এটা। আর থার্ড ব্র্যাকেট অবভিয়াসলি আপনাকে ইউজ করতে হবে। আপনি মাত্রা ব্যবহার করলে আপনাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবেই। তো এই বিষয়গুলোই আমাদের এখানে আসে, আর কোনো কিছু আসে না। আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওগুলোর মাধ্যমে। আমি আপনাদের একবারেই মেন টপিকগুলো দেখাচ্ছি, এবং আমি চাচ্ছি যে আপনাদের কোনো গ্যাপ যাতে না থাকে, এই জন্য মেন টপিকগুলোর পাশাপাশি আমি বাকি অন্যান্য টপিকগুলোও দেখাই দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিন মানুষের মাঝে, যাতে সবাই উপকৃত হইতে পারে। ইনশাল্লাহ বাকি চ্যাপ্টারের ভিডিওগুলো খুব শীঘ্রই আপনাদের কাছে চলে যাবে, ধীরে ধীরে আপলোড হতে থাকবে, প্রতিদিন একটা করে ভিডিও ইনশাল্লাহ। এখানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টেই পড়ানো হবে। তো ধীরে ধীরে আপনার একটা একটা করে চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া হবে। তারপর আপনার 2 মাসের মধ্যে ইনশাল্লাহ 4টা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার কভার করার ট্রাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।